হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ মেহেদি, বিএসএস অনার্স ইকোনমিক্স ডিপার্টমেন্ট। এসএসসি 2025, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দেবে, তোমাদের জেনারেল ম্যাথের উপরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স স্টার্ট করেছি। এই কোর্সের ভিতরে আমি তোমাদের জেনারেল ম্যাথের প্রতিটি অধ্যায়ের উপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো ক্লাস লাগে সবগুলো আমি ফ্রিতে নেব। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট স্কুল এডুকেশনাল ফ্যামিলি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর অবশ্যই তোমরা প্রতিটি ক্লাস করার আগে একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়বে, যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো। তাই আর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের জেনারেল ম্যাথের নবম অধ্যায়, যেটা ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতের উপর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন এর জন্য আমরা প্রথমে জানব যে প্রাচীনকালে কিভাবে পরিমাপ করা হতো। প্রাচীনকাল তো আমাদের এখন সময়কালের মতো এত আধুনিক ছিল না। তখন মানুষ কিভাবে পরিমাপ করতো সেটা সম্পর্কে আমরা জানব। প্রাচীনকালে জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করত। প্রাচীনকালে যখন মানুষ চাইতো যে নদীর প্রস্থ বা দৈর্ঘ্য দেখতে হবে কতটুকু, ঠিক আছে, তখন সেক্ষেত্রে তারা কি করতো, জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ উচ্চতা পরিমাপ করতো, দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতো। আবার যখন তারা চাইতো যে গাছের উচ্চতা পরিমাপ করতে, তখন তারা কি করতো, যখন যেমন সূর্যের আলো পড়লে কিন্তু গাছের থেকে একটা ছায়া আসে, ওই ছায়ার সাথে তারা লাঠি দিয়ে ছায়াটাকে মাপতো, ঠিক আছে, মাইপা তারপর ওই লাঠির সাথে তুলনা করে তারপর তারা উচ্চতা পরিমাপ করতো। এটা ছিল কি প্রাচীনকালের পরিমাপ পদ্ধতি। এখন আমরা জানবো যে ত্রিকোণমিতি আসলে কি। এখন আমরা ত্রিকোণমিতির সাথে পরিচিত হব। সেজন্য আমরা প্রথমে জানবো ত্রিকোণমিতির ডেফিনেশন, যে ত্রিকোণমিতি ডেফিনেশনটা আসলে কি সেটা সম্পর্কে আমরা এখন জানবো। এটা ডেফিনেশনটা হলো যে শাস্ত্র ত্রিভুজের তিন কোণ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে তাকে ত্রিকোণমিতি বলে। যেটা কি করে, যে ত্রিভুজের তিনটা কোণ এবং অন্যান্য যে বিষয় যেমন বাহু, যেগুলো নিয়ে আলোচনা করে তাকে বলে ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতির ইংরেজি শব্দ হয়েছে কি, ত্রিকোণমেট্রিক, যেটার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ, এটার উৎপত্তি হয়েছে কি গ্রিক শব্দ থেকে, আর এটা তিনটা অংশে বিভক্ত। এখন আমরা জানবো যে তিনটা অংশ কি। তাহলে চলো দেখি। ত্রিকোণমিতির ত্রিকোণমিতি এখানে তিনটা অংশ, একটা হচ্ছে কি ট্রাই, আরেকটা হচ্ছে ঘন, আরেকটা হচ্ছে মেট্রিক। এখন এই ট্রাইটা আছে কি, এই ট্রাই থেকে এই ট্রাই অর্থ কি তিন, আর এই গণ অর্থ, এই যে গণ অর্থ কি কোণ, আর এই মেট্রিক যেটা অর্থ কি পরিমাপ। তার মানে কি, এটা যদি একসাথে কম্বিনেশন করি তাহলে আমরা বলতে পারি যে তিন কোণের পরিমাপ, যেটা কি করে তিন কোণের পরিমাপ করে, সেটা হলো কি ত্রিকোণমিতি। এখন আমরা জানবো যে ত্রিকোণমিতিকের ব্যবহারটা কি, যে কোন কোন ক্ষেত্রে ত্রিকোণমিতিক ব্যবহার করা হয়। এক নাম্বার যে ব্যবহার সেটা হলো ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। দুই নম্বর হলো মিশরীয়রা ভূমির জরিপ ও প্রকৌশলী কাজে ব্যবহার করতো ত্রিকোণমিতি। তারা কি করতো, ত্রিকোণমিতি ব্যবহার করে তারা ভূমির জরিপ এবং প্রকৌশলী যে সকল কাজকর্ম ছিল সেই ক্ষেত্রে তারা ত্রিকোণমিতি ব্যবহার করতো। আর তিন নাম্বার ছিল যে পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব, যে পৃথিবী থেকে কোন গ্রহটা কত দূরত্বে অবস্থিত, আবার কোন নক্ষত্রটা কত দূরত্বে অবস্থিত বা কত কাছে অবস্থিত, সেটা তারা ত্রিকোণমিতিক ব্যবহার করে পরিমাপ করত। আর গণিতের সকল শাখায় তারা ত্রিকোণমিতিকটা ব্যবহার করত। আর 5 নম্বর হলো জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালকুলাস। যে ক্যালকুলাস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে টপিক, যেটা সম্পর্কে সামনে তোমরা জানতে পারবে। এই জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালকুলাসে তারা ত্রিকোণমিতিকটা ব্যবহার করত। এখন আমরা জানবো যে সমকোণী ত্রিভুজের বাহুর নাম। এখন সমকোণী ত্রিভুজ আসলো কিভাবে? সমকোণী ত্রিভুজ হলো মূলত এই যে ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে মানে কাজ করে। এখন সেজন্য আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। এখন সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে জানবো যে সমকোণী ত্রিভুজ কি। যে কোণের একটি কোণ কি সমকোণ, তাকে বলে কি সমকোণী ত্রিভুজ। আর সমকোণের তিনটি বাহুর নাম, একটা হচ্ছে কি অতিভুজ, যাকে ইংরেজিতে বলে হাইপোটেনাস, আরেকটা হচ্ছে কি লম্ব, যাকে ইংরেজিতে বলে ভার্টিক্যাল, আরেকটা হলো ভূমি, যাকে ইংরেজিতে বলে কি ল্যান্ড। এইটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম। আবার এই তিনটা বাহুর আবার বিকল্প নাম আছে, যদিও অতিভুজের এই নামটাই থাকে, কিন্তু লম্ব এবং ভূমির বিকল্প নাম আছে, সেটা সম্পর্কে এখন আমরা জানবো।
সমকোণী ত্রিভুজের বাহুর বিকল্প নাম। যেমন আগে আমরা জানছি কি যে সমকোণী ত্রিভুজের একটা বাহুর নাম কি অতিভুজ, যেটা ইংরেজি বলে হাইপোটেনাস, এটা মানে ঠিক থাকে, এটার কোনো বিকল্প নাম নেই। আর লম্ব যেটা আমরা জানছি সেটার বিপরীত বিকল্প নাম হচ্ছে কি বিপরীত বাহু, যাকে ইংরেজিতে বলে অপোজিট সাইড। আর আমরা যে ভূমি যেটা জানছি সেটার বিকল্প নাম হচ্ছে কি সন্নিহিত বাহু, যাকে ইংরেজিতে বলে অ্যাডজাসেন্ট সাইড। যেমন আমরা যদি এই জায়গায় চিন্তা করি, যেমন একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এখন এই বাহুটা অতিভুজ হয়েছে কি জন্য সেটা সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো। আর এইটা হচ্ছে কি আমাদের ভূমি, আর এইটা হচ্ছে লম্ব। এখন এটা অতিভুজ কোনটা ভূমি কোনটা লম্ব সেটা কিভাবে বুঝবে সেটা সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। এখন আমরা জানবো যে সমকোণী ত্রিভুজের বাহুর ডেফিনেশন মানে কি। সে সমকোণী বাহুর যে অতিভুজ জানলাম, বিপরীত বাহু বা আম, লম্ব জানলাম, বা সন্নিহিত বাহু বা ভূমি সম্পর্কে জানলাম। এখন এটা জানলাম, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা কিভাবে চিহ্নিত করবো সেটা হলো যে অতিভুজ চিহ্নিত করার হচ্ছে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু। তোমরা যদি সমকোণী ত্রিভুজের যে বৃহত্তম বাহুটা আছে এবং যা সমকোণের বিপরীত দিকে অবস্থিত সেটাকে তোমরা বলবা কি অতিভুজ। আর বিপরীত বাহু কি যা প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকে, মানে কি তুমি যেই কোণটা ধরবা, মানে একটা সমকোণী ত্রিভুজে তুমি যেই কোণটা ধরবা ওই কোণটা সরাসরি বিপরীত দিকে যে কোণটা সেটা হচ্ছে কি বিপরীত বাহু। বিপরীত দিকে যে বাহুটা সেটা হলো কি বিপরীত বাহু। আবার সন্নিহিত বাহুকে যা কোণ সৃষ্টি করে, মানে তুমি যেই কোণটা ধরছো ওই কোণটা যেই রেখাটা সৃষ্টি করে, ঠিক আছে, ওই কোণ সৃষ্টিকারী রেখাংশটা হচ্ছে কি সন্নিহিত বাহু। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে এটা আমরা আইডেন্টিফাই করব। এই একটা এ বি বি এবং সি কি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখন আমি কি বলছি যে অতিভুজ কোনটা, এই বাহুটা আমরা বলছি কি অতিভুজ। এখন এটা অতিভুজ হলো কিভাবে, যে এইটা যদি সমকোণ হয় তো সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা বুঝলাম কি যে সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে কি অতিভুজ। এখন আমরা এখন বাকি রয়েছে কি লম্ব আর ভূমি। তাহলে এখন আমরা লম্ব আর ভূমি কিভাবে আইডেন্টিফাই করবো সেটা হলো যে আমরা একটা কোণ ধরবো। যেমন আমরা এই কোণ একটা কোণ ধরলাম এ সি বি, একটা কোণ ধরলাম, ঠিক আছে। এই কোণটা বলছি কি যে বিপরীত বাহু হচ্ছে কি বিপরীত বাহু বা লম্ব হচ্ছে কি যেই কোণটা ধরবো সেই কোণটার সরাসরি বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি বিপরীত বাহু বা লম্ব। আর যে আর সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে কি যে এই যে কোণটা সৃষ্টি করতে যেই রেখাটা লাগছে, ঠিক আছে, এই রেখাটা হচ্ছে কি ভূমি। আশা করি তোমরা সমকোণী ত্রিভুজ দেখে বলতে পারবা যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজ থেকে বলতে পারি এসি হয়েছে কি অতিভুজ, এবি হচ্ছে লম্ব, আর বিসি হয়েছে কি ভূমি। আশা করি তোমরা সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজ, ভূমি, লম্ব বুঝতে পারছো। এখন আমরা জানবো শীর্ষবিন্দু, বাহু এবং কোণ প্রকাশের প্রতীক। যে শীর্ষবিন্দু কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, বাহু কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং কোন কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সেটা সম্পর্কে আমরা জানবো। শীর্ষবিন্দু প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা, যেমন এ বি সি ইডি, এভাবে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। আর বাহু প্রকাশ করা হয় ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা, যেমন এ বি সি, ঠিক আছে। আর কোণ প্রকাশ করার ক্ষেত্রে গ্রিক প্রতীক ব্যবহার করা হয়। এখন এই গ্রিক প্রতীক 6টা জনপ্রিয় গ্রিক প্রতীক আছে যেগুলো দ্বারা কোণ প্রকাশ করা হয়, সেটা সম্পর্কে আমরা সামনে জানবো। এখন আমরা জানবো কোণের জনপ্রিয় 6টি গ্রিক প্রতীক, যে কোণ প্রকাশের জন্য 6টি যে জনপ্রিয় গ্রিক প্রতীক আছে সেগুলো কি। এক নাম্বার হচ্ছে আলফা, যেটাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। একটা হলো কি বিটা, যেটাকে এই একটু বির মতো লেখা একটু বড় করে প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে গামা, যেটাকে প্রকাশ করা হয় এভাবে এই। আর একটা হলো কি থিটা, যেটার চিহ্ন হচ্ছে এভাবে চিহ্ন জিরো দিয়ে তারপর মাঝে একটা দাগ। আর ফাই হলো কি যেটাকে একটা জিরো দিয়ে তারপর একটা দাগ দেওয়া হয়। আর ওমেগা হচ্ছে কি যেটাকে ডাব্লু আকারে একটু ব্যাখ্যা করে লেখা হয়। এটা হচ্ছে কি কোণ প্রকাশের এই 6টা প্রতীক দ্বারা কোণ প্রকাশ করা হয়। কি কি? আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো থিটা, এই থিটা, ঠিক আছে, এইটা সবচেয়ে জনপ্রিয়, এইটা এই চিহ্নটা সবচেয়ে কি জনপ্রিয়, যেটা আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে বেশিরভাগই তোমরা এটার ব্যবহারটা দেখতে পাবা। আশা করি যে কোণের জনপ্রিয় 6টি প্রতীক সম্পর্কে তোমরা চিনছো যে কোন কোন প্রতীক দ্বারা ত্রিকোণমিতি কোণ পরিমাপ করা হয়, কোণ প্রকাশ করা হয়। আর এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অতি দ্রুত খাতা নোট করে রাখো যাতে করে তোমাদের পরবর্তীতে তোমাদের জন্য হেল্পফুল হয়। এখন আমরা জানবো থিটা কোণের জন্য অতিভুজ, বিপরীত বা লম্ব, সন্নিহিত বা ভূমি বাহু
চিহ্নিতকরণ, যে আমরা একটা থিটা কোণ দেওয়া থাকলে, একটা সমকোণী ত্রিভুজের থিটা কোণ দেওয়া থাকলে কিভাবে আমরা অতিভুজ চিহ্নিত করব, কিভাবে বৃহৎবাহু বা লম্ব চিহ্নিত করব, কিভাবে সন্নিহিতবাহু ভূমি চিহ্নিত করব। তাহলে চলো দেখি। এখানে ক নাম্বারে একটা চিত্র দেওয়া আছে, যেটা একটা সমকোণী ত্রিভুজের একটা চিত্র। এই সমকোণী ত্রিভুজে তোমার এই বাহুটার মান দেওয়া আছে 17, এই বাহুটার মান দেওয়া আছে 15, আর এই বাহুটার মান দেওয়া আছে 8। এখন আমরা, আর তোমার এই কোণটা দেওয়া আছে কি থিটা, এই কোণটা দেওয়া আছে কত থিটা। এখন আমরা এই কোণটা অতিভুজ কোণটা, ভূমি কোণটা, লম্ব কোণটা সেটা সম্পর্কে জানবো। এখন তোমার যদি বলি যে এই ত্রিভুজটা বলো তো অতিভুজ কোণটা, তাহলে তুমি কি বলবা যে অতিভুজ হলো অতিভুজের মান হলো কি 17। এখন 17 কি জন্য, যে সমকোণের বিপরীত বাহু, সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান দেওয়া আছে কত 17, তার মানে কি অতিভুজ সমান সমান কি 17। এখন যদি আমি তোমাকে বলি আচ্ছা তুমি অতিভুজ তো বের করতে পারলে, তাতে তুমি এখন আমাকে লম্ব বের করে দেখাও তো, বা বিপরীত বাহু। তাহলে তুমি কি করবা, যে তোমার যেই কোণটা দেওয়া আছে, যে থিটা যেই কোণটা দেওয়া আছে, এই কোণটা সরাসরি বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি বিপরীত বাহু বা লম্ব। তাহলে এই জায়গায় বিপরীত বা লম্বর মান কত 8, যেটা এখানে দেওয়া আছে। এখন যদি তোমাকে বলি আচ্ছা তুমি তো অতিভুজ বের করছো, লম্ব বের করছো, তাহলে তুমি আমাকে ভূমিটা বের করে দেখাও। তাহলে তুমি কি করবা, যে তোমার যেই কোণটা তুমি ধরো দেওয়া আছে, ওই কোণটার সাথে যেই রেখাটা কি করছে, কোণ সৃষ্টি করছে, সেইটা যে মানটা সেটা হচ্ছে কি, বা সেই বাহুটা হচ্ছে কি ভূমি। তাহলে ভূমি হবে কত 15, যে ভূমির মান দেওয়া আছে কত 15। আশা করি তোমরা চিত্রের মাধ্যমে এভাবে সহজেই অতিভুজ, লম্ব, ভূমি বের করতে পারবে। এখন আমরা খচিত্রের মাধ্যমে, এখন দেখো তো কচিত্র ছিল কিরকম আর খচিত্র হলো কিরকম। এখন খচিত্র থেকে তোমরা কিভাবে অতিভুজ, লম্ব এবং ভূমি বের করবে, তাহলে সেটা বের করার প্রসেসটা কি, যে সেম একই প্রসেস। তোমার যদি বলি যেমন এখানে তোমার এইবার মান দেওয়া আছে 17, এইবার মান দেওয়া আছে 15, এইবার মান দেওয়া আছে 8। এখন যদি আমি তোমাকে বলি যে অতিভুজ কোনটা, তাহলে তোমার কিভাবে কি করতে হবে, যে তোমাকে মাথায় সেট করতে হবে যে অতিভুজ হলো সমকোণের বিপরীত। তাহলে সমকোণ যদি এইটা হয়, তাহলে এইটার বিপরীত বাহু হচ্ছে কত, বিপরীত বাহু হচ্ছে কি এইটা। তাহলে এইটার মান কত 17, তার মানে কি অতিভুজের মান কত 17। এখন যদি তুমি যদি লম্ব বের করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, যে তোমার যেই কোণটা দেওয়া আছে সেই কোণের বিপরীত বাহু যেটা, সেটার মানটা হবে কি লম্বের মান। তাহলে এই জায়গায় লম্বের মান দেওয়া আছে কত 15, তার মানে কি লম্ব 15। আবার যদি তুমি ভূমি বাহু বাই করতে চাও, যে ভূমি বাহুর মান বের করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, যেই কোণটা এই কোণটাকে সৃষ্টি করছে, ঠিক আছে, এই কোণটাকে যেই রেখাংশটা কি করছে সৃষ্টি করছে, সেটা হচ্ছে কি, সেটার মান দেওয়া আছে কোণ 8, তার মানে কি ভূমি 8। আর এটা তোমরা সংখ্যা শর্টকাটে এইভাবে বের করতে পারো, যে তুমি যদি অতিভুজটা বের করতে পারো এবং যে লম্বটা বের করতে পারো, তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি ভূমি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেটা একটু উল্টানো। এখন এটা থেকে তোমরা কিভাবে অতিভুজ, লম্বভূমি বের করবে, সেটা একই সিস্টেম। সেটা হলো যে তোমার সমকোণের বিপরীত বাহুটা যেমন এ সি, তাহলে তোমার এইটা হবে কি অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে কি এসি। এখন যদি তুমি বের করতে চাও লম্ব, তাহলে কি হবে, তোমার যেই কোণটা দেওয়া আছে, যেমন থিটা কোণ দেওয়া আছে, তার থিটা কোণের বিপরীত বাহু কি বিসি, তাহলে তোমার লম্ব হবে কি বিসি। এখন আমরা অতিভুজ বের করলাম, লম্ব বের করলাম, তাহলে বাকি হলো কি এবি। তাহলে এবি হয়েছে কি ভূমি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা এতক্ষণ যে আমি আলোচনা করলাম যে তোমার থিটা কোণ দেওয়া থাকলে বা একটা কোণ দেওয়া থাকলে ওই কোণের সাপেক্ষে তোমরা কিভাবে অতিভুজ বের করবা, সন্নিহিতবাহু বের করবা, বিপরীতবাহু বের করবা, সেটা তো বিস্তারিত আমি আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। এখন আমি হোমওয়ার্কটা দিয়েছি কি জন্য, যে আমি শুধু যে তোমার যে বুঝাই গেলাম, তোমরা যদি এটা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের হবে না। সেজন্য আমি হোমওয়ার্কটা দিছি, যাতে করে তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করে তোমাদের কি করো, তোমরা এই টপিকটা পুরো ক্লিয়ার করতে পারো। সেজন্য আমি এইটা তোমাদের বাসায় কাজ দিলাম। যেমন একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী, এই জায়গায় তোমার কয়টা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখন এই সমকোণী ত্রিভুজের কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা বিপরীত বাহু, এগুলা তোমরা নিজেরা বের করার প্র্যাকটিস করবা। কি জন্য, যে এই টাইপের তোমার সমকোণী ত্রিভুজ তো আমি আগেই বলেছি যে ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। তাহলে যদি সমকোণী ত্রিভুজ কাজ করে, তার মানে তোমাদের ম্যাথের ভিতরে সমকোণী ত্রিভুজ থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমার যদি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে হয়, তখন তোমার কিন্তু এভাবে অতিভুজ, লম্ব, ভূমি বের করতে হবে। সেজন্য তোমার এই চিত্রগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। তাই আশা করি তোমরা এটা বাসায় বসে কয়েকবার প্র্যাকটিস করবা। এখানে যে কটা মানে চিত্র দেওয়া আছে প্রত্যেকটা তোমরা প্র্যাকটিস করবা। এখানে থিটা কোণ দেওয়া আছে এবং ফাই কোণ দেওয়া আছে, মানে দুইটা কোণ থেকে, মানে একটা ত্রিভুজ থেকে দুইটা কোণের মান বের করবা। ঠিক আছে, দুইটা কোণের সাপেক্ষে অতিভুজ, সন্নিহিতবাহু, বিপরীত বাহু বের করবা।